বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি মেয়েটা আমার টুংটাং করা গিটারের শব্দ খুব মনোযোগ দিয়ে শুনছে। মানে দূরে বসে হোক, আড়ালে কিংবা সম্মুখে এসে শুনছে। মনে হয় মেয়েটি ব্যালকনিতে এই একটিমাত্র কারণেই আসে। আর আমার গিটারের টিউন মেয়েটির ব্যালকনি থেকেই বেশি শোনা যায়, কেননা বিকেল ছাড়া অন্য কোনো সময়ে মেয়েটিকে ব্যালকনিতে দেখা যায় না। কুকরানো কুকরানো চুল আঙ্গুল দিয়ে পেঁচিয়ে আকাশের দিকে ধ্যানমগ্ন হয়ে এক নজরে তাকিয়ে থাকে মেয়েটি। মেয়েটির চেহারায় এক অদ্ভুত মায়া আছে। আমিও তাকিয়ে দেখছি মেয়েটিকে। পাশাপাশি বিল্ডিংয়ে থাকি আমরা, তবে এর আগে কখনো মেয়েটিকে দেখিনি। মনে হয় বেড়াতে এসেছে, নয়তো নতুন ভাড়াটিয়াও হতে পারে। আচ্ছা, মেয়েটি কি আমায় পছন্দ করে, নাকি শুধু আমার গিটারের ওই টুংটাং শব্দকে? ধুর, আমাকে কেন পছন্দ করবে? আমাকে পছন্দ করার মতো কোনো কারণ দেখি না। সে গিটারের শব্দকেই পছন্দ করে। বেশ কিছুদিন থেকেই দেখছি মেয়েটাকে পাশের বিল্ডিংয়ে। তা প্রায় মাসখানেক তো হয়েছেই। মাসখানেক হয়ে গেল মেয়েটির মতিগতি কিছুই বুঝতে পারছি না। চোখাচোখি হলেও মেয়েটি চলে যায়। এটার মানে কি তাহলে? একদিন জানালার পর্দার আড়ালে লুকিয়ে থেকে মেয়েটির অনুভূতিটা পরীক্ষা করছি। মেয়েটির ঠিকই ব্যালকনিতে এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেল। হয়তো ভেবেছিল আমি গিটার নিয়ে বসবো, নয়তো আমাকে সে দেখবে। কিন্তু আজকে তো আমি আড়ালে বসা। মেয়েটি আমাকে দেখতে না পেয়ে চলে যায়। আর যাওয়ার সময় মেয়েটির মুখটাতে অভিমানের ছায়া দেখতে পেলাম। আমাকে আরও একটু পরীক্ষা করতে হবে। মেয়েটি হয়তো আমার গিটারের শব্দের পাশাপাশি আমাকেও পছন্দ করতে শুরু করেছে। এভাবে করে ঠিক 4 দিন মেয়েটির পরীক্ষা করলাম। এই 4টা দিন তার চেহারায় হাসির ফোয়ারা দেখতে পেলাম না। তার মানে মেয়েটি আমাকে মন থেকেই খুঁজেছে। আহা, শান্তি লাগছে। আমার আর বুঝতে বাকি রইল না মেয়েটি ঠিকই ব্যালকনিতে বিকেলবেলায় আমার জন্যই আসে, মানে আমার গিটারের টুংটাং শব্দটা শুনতেও। সব কিছু মিলিয়ে বুঝলাম মেয়েটা আমাকে পছন্দ করে। 5ম দিন আমি গিটার নিয়ে ব্যালকনিতে হাজির হলাম, কিন্তু মেয়েটিকে দেখতে পেলাম না। হায় হায়, মেয়েটি কই? প্রায় অনেকক্ষণ মেয়েটির জন্য অপেক্ষা করলাম। মেয়েটা কি আসবে না? আরও জোরে বাজাতে শুরু করলাম, কিন্তু তবুও কোনো খোঁজ নেই। মনে হয় আমার গিটারের আওয়াজ ওর শ্রবণকে স্পর্শ করেনি। আজ মনে হয় আর আসবে না। রুমে যেই ঢুকতে যাব অমনি মেয়েটি হাজির ব্যালকনিতে। আহ, কি শান্তি! খুব অস্থির লাগছে মেয়েটিকে হঠাৎ করেই। চুলগুলো এলোমেলো। আমাকে মনে হয় কিছু বলতে চায় সে। অনেক কথা চাপা করে রেখেছে বোধহয়। কেন আমার এমন মনে হলো বুঝতেও পারি না। পাশাপাশি বারান্দা, দুজনেই নিশ্চুপ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। মেয়েটির দিক থেকে চোখ সরাতে পারছি না, সেও সরাচ্ছে না। আমি হঠাৎ বললাম, কি নাম আপনার, জানতে পারি কি? মেয়েটি চুপ করেই রইল, আমার সাথে কথা বলল না। সে কি বোবা? না, এমনটা তো হবে না। হয়তো ইতস্তত বোধ করছে। বললাম, আচ্ছা ঠিক আছে, নাম বলার দরকার নেই, আজ আসি, থাকুন আপনি। এই বলে গিটারটা হাতে নিয়ে রুমে যাব, ঠিক তখন ওপাশ থেকে একটা শব্দ শুনে গেল। মানে মেয়েটি কথা বলল। মেয়েটি তার নাম বলল, জেনিয়া। নামটা শুনেই বললাম, বাহ, বেশ সুন্দর নাম তো আপনার। এত সুন্দর নাম কেন আপনার? আপনার শরীর ঠিক আছে? আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ, আমি স্বাভাবিক, একদম সুস্থ আছি, কোনো সমস্যাও নেই। কিন্তু কেন বলুন তো? তাহলে এই 4 দিন আসেননি কেন বারান্দায়? কি হয়েছিল? এমনিতে আসেনি, সব সময় আসি না তো, তাই। ওহ, ঠিক আছে। আপনি কি এখানে বেড়াতে এসেছেন, নাকি ভাড়াটিয়া এখানকার? বেড়াতে এসেছি। আজ গিটার বাজাবেন না? চলে যাচ্ছিলেন যে? আজ তো অনেকক্ষণ বাজিয়েছি, এখন আর ইচ্ছে করছে না। আপনি তো শেষে আসলেন। ও আচ্ছা, আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ, এই জন্য আসিনি। আমি তাহলে মিস করলাম। আচ্ছা, আসি তাহলে। জেনিয়া চলে গেল। ধুর, কি করলাম আমি? আর একটু বাজালে কি বা হতো? কি দরকার ছিল এই কথাটা বলার? মেয়েটির চেহারা নিমিষেই মলিন হয়ে গেল। আমি না একটা গাধা, কেন যে ওভাবে বললাম? জেনিয়ার জন্য আমার মায়া জন্মাতে লাগলো। কিছুক্ষণ পর পর জানালার ফাঁক দিয়ে দেখছি জেনিয়া ব্যালকনিতে আসছে কিনা,
কি অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে, জেনিয়ার প্রতি আমার বিশ্বাস হচ্ছে না। এমনটা কখনো কারো প্রতি হয়নি আমার। তবে কি আমি জেনিয়া মেয়েটির প্রেমে পড়েছি? মেয়েটা অনেকটা মিষ্টি। আমার জন্য এই অনুভূতিটা একদম নতুন। পরের দিন বারান্দায় আবার দেখা হলো জেনিয়ার সাথে। চুলগুলো মেলে দাঁড়িয়ে আছে আমার দিকে ফিরে। আমি তাকিয়ে আছি জেনিয়ার দিকে। কি মনে করে হঠাৎ জেনিয়া আমাকে বলল, চলেন আজ ছাদে যাই, যাবেন? এখন? কেন? তেমন কিছু না, মুক্ত আকাশের নিচে হাঁটতে আমার ভালো লাগে। আমার দমকা মৃদু বাতাসের সাথে নিজেকে মিশিয়ে নেই। তাছাড়া মুক্ত আকাশের নিচে আপনার গিটারের আওয়াজটা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। তবে আপনার ইচ্ছে না হলে থাক, যেতে হবে না। আচ্ছা চলেন, তবে সাথে গরম চা হলে ভালো হতো। চা খাওয়াবেন তো? আচ্ছা খাওয়াবো, চলুন চা নিয়ে আসছি। জেনিয়ার হাসিটা খুব মিষ্টি ছিল। এই মিষ্টি মাখা হাসিটার প্রতি কেন জানি দুর্বল হয়ে পড়ছি আমি। যাই হোক, ছাদে গেলাম। ওদের বিল্ডিং আর আমাদের বিল্ডিং পাশাপাশি থাকায় লাফ দিয়ে এক বিল্ডিং থেকে আরেকটায় আসা যাওয়া করা যায়। আমি লাফ দিয়ে ওদের বিল্ডিংয়ে চলে আসলাম। জেনিয়া আগে থেকেই ছিল সেখানে। আমাকে এভাবে আসতে দেখে তখন জেনিয়া একটু ভয় পেয়েছিল, মনে করেছে আমি নিচে পড়ে যাব। ওর সামনে আসতেই জেনিয়া বলল, এইভাবে লাফ দিলেন কেন? যদি পড়ে যেতেন কি হতো? পাগল আপনি। পড়ব কেন? আপনি তো আমাকে ধরে ফেলতেন, আমি জানি। পড়তে দিতেন না। কচুর মাথা করতাম। এইভাবে আর লাফ দিবেন না, বুঝেছেন? জানেন, আমার একটা পাখি আছে, ওর নাম টুনি। ওকে ভীষণ মিস করছি। যখন আমার মন ভালো থাকে না, তখন ওর সাথে কথা বলি। ও আমার কথা ঠিকই বুঝে, কিন্তু ও কথা বলতে পারে না। আচ্ছা, পাখিরা কি মানুষের কথা বুঝে? হ্যাঁ, বুঝেই তো। কারণ আমি যখন ওর সাথে কথা বলি, তখন ও চুপটি করে আমার কথা শোনে। ও একটুও শব্দ করে না। জানেন, আমি কথা বলার সময় কথার মাঝখানে যদি কেউ কথা বলে, আমার খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আচ্ছা, আপনার নাম তো আমায় বলেননি, আমি জানিও না, অথচ দেখেন আপনার নাম না জেনেও কথা বলছি কত। কি নাম আপনার? এক নাগাড়ে জেনিয়া কথাগুলো বলে থামল, আর আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনে গিয়েছি। কি সুন্দর করে মেয়েটা কথা বলে। আমার নাম জানতে চাইল। বললাম, ও আসলেই তো আমার নাম আপনাকে বলা হয়নি। আমি না একটা পাগল। সুবন আমার নাম। আপনি হাসলেন কেন? আপনি পাগল তাই। শুনুন, একটা কথা বলি। বলেন। আপনার হাসিটা অনেক সুন্দর, মিষ্টি একটা হাসি। তাই বুঝি? অনেক সুন্দর। ও, এই না চা খান। আরে আমি তো এমনি বলেছিলাম চায়ের কথা। আপনি তো সত্যি সত্যিই চা নিয়ে আসছেন। আচ্ছা, কোথাও ঘুরতে যান না এখানে এসে? এভাবেই রুমে থাকেন নাকি? কোথাও যাইনি। তার মানে সারাদিন কি এই চার দেওয়ালের ভিতরেই বন্দি হয়ে থাকতে ভালো লাগে আপনার? না, তা না। আসলে আমি তো ঢাকা শহরের অলিগলি তেমন চিনি না, তাই কিভাবে যাব বলুন? কিছু মনে না করলে যাবেন আমার সাথে বইমেলায়? সত্যি নিয়ে যাবেন আমাকে? যদি আপনি যেতে চান। হ্যাঁ, যাব। 3 দিন পর আজ জেনিয়াকে নিয়ে ঘুরতে যাব। খুব নার্ভাস লাগছে। নীল রাজরানী লাগছে আমাদের। আমি নীল পাঞ্জাবি আর জেনিয়া নীল শাড়ি পরেছে। চোখে কাজল দিয়েছে জেনিয়া। ওর চোখের পাপড়িগুলো এত নিখুঁত, আমি দেখে চোখ সরাতে পারিনি। সত্যি এই মায়াবী চোখের প্রেমে পড়ে গেছি আমি। কি দেখেন এমন করে? আপনার চোখ দুটোকে। আপনার চোখে জাদু আছে। ন্যাকা, এইভাবে তাকিয়ে থাকলে চলবে? রিক্সা ডাকবেন না? রিকশায় পাশাপাশি হয়ে একসাথে বসে আছি। দুজনেই নীরব হয়ে বসে আছি। অন্য সময় জেনিয়া কত কথা বলে, কিন্তু আজ এত শান্ত কেন বুঝতে পারছি না। আমি রিক্সাওয়ালাকে বলে রিক্সাটা থামিয়ে 2টো কোন আইসক্রিম কিনলাম। একটা আমার জন্য, আরেকটা জেনিয়ার জন্য। দুজনেই আইসক্রিম খাচ্ছি। হঠাৎ রিক্সার চাকা একটা পাথরের ওপর চলাতে রিক্সাটা নড়াচড়া হয়।
এতে আমার আইসক্রিমটা পড়ে যায়। জেনিয়া আমার দিকে তাকিয়ে আছে, ওর হাতের আইসক্রিমটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি না করে দেই, কিন্তু জেনিয়া ওর ড্যাবড়া ড্যাবড়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালে আমি একটু ভয় পেলাম। তারপর দুজনেই একটা আইসক্রিম ভাগাভাগি করে খাই। বইয়ের এই স্টল থেকে ওই স্টল দুজনেই ঘুরে ঘুরে দেখছি। জেনিয়া কয়েকটা বই কিনলো, আমিও একটার পর একটা বই হাতড়িয়ে যাচ্ছি, কিন্তু বই কিনিনি। আপনি কিছু কিনবেন না? হ্যাঁ কিনবো। হ্যাঁ, আমি কিনেছি একটা সাদা গোলাপ, জেনিয়াকে দিব বলে, ও রেশমি চুলে গেঁথে দিব বলে, কিন্তু দেইনি। এই প্রথম জেনিয়ার সাথে আমি পাশাপাশি হাঁটছি। মাঝে মাঝে আমার আঙ্গুল দিয়ে ওর হাত ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু সাহস হয়নি। যদি গালে চটাস করে থাপ্পড় মেরে দেয় এই ভয়ে। অনেক ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা হয়ে গেছে। জেনিয়া, ফুচকা খাবেন? ফুচকা আমার অনেক প্রিয়। ফুচকা খেয়ে রিকশায় চড়ে বাসার দিকে রওনা হলাম। সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল, তাই না জেনিয়া? জেনিয়া বলল, কই না তো, ঠিকই তো আছে, সময় সময়ের মতো চলছে। আচ্ছা, আপনি তখন ফুলের দোকানে কি করছিলেন? আমি বললাম, কিছু না তো, এমনি ফুলগুলো দেখছিলাম। এর পরের দিন ছাদে আমি আর জেনিয়া দাঁড়িয়ে আকাশটা দেখছি। আকাশে রং বেরঙের ঘুড়ি উঠছে। আজ আকাশটা খুব শান্ত। হুম। জেনিয়া, আপনাকে একটা কথা বলতে চাই। হুম, বলেন। একটু পরে বলি। হুম। শোভন, একটা গান শোনাবেন? অবশ্যই। এই বলে গিটারটা হাতে নিয়ে গাইতে থাকলাম। একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু, সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলো না আবার, মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন, যাকে আজ বড় আলাদা লাগে। শোভন, আমি কাল চলে যাব। এই বইটা নেন। আমি মেলায় লক্ষ্য করেছি এই বইটা বারবার হাতড়িয়েছেন। আপনি যখন ফুলের দোকানে গিয়েছিলেন তখন আপনার জন্য এটা কিনেছি। এই বইটা এখান থেকে গিয়ে সাথে সাথেই পড়বেন। ও হ্যাঁ, আপনি না আমাকে কি যেন বলবেন? কি বলবো আমি? আমার জগৎ থমকে গিয়েছে, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কি করে বলবো আমি? জেনিয়া, তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। শোভন, আপনার কিছু বলার নেই? নিজেকে কন্ট্রোল করলাম। আমি মাথা নেড়ে নাসূচক ইশারা দিলাম। আমার এই নাসূচকে ওর চোখের কোণায় জলের বিন্দু বিন্দু ছাপ দেখতে পেয়েছি। আমার গোপন কথাটা বলা হলো না জেনিয়াকে। জেনিয়া চট্টগ্রাম চলে গেল। ব্যালকনিতে জেনিয়ার জন্য অপেক্ষা করেছি। অপেক্ষার প্রহর যে ফুরাবে না। আমি তো ভুলেই গেছি জেনিয়া চলে গেছে। কেন হুট করে এসে আবার হুট করে চলে গেল এই মেয়েটা? আজ 3 দিন পার হয়ে গেল, একটা মুহূর্তের জন্য জেনিয়াকে ভুলতে পারছি না। আমাকে ভীষণ পেন দিচ্ছে ওর স্মৃতিগুলো, ওর মিষ্টিমাখা হাসিগুলো। এই পেনগুলো ভোলার জন্য জেনিয়ার দেওয়া বইটা হাতে নিলাম। বইটা খুলতেই বইয়ের প্রথম পাতায় কলম দিয়ে কিছু লেখা দেখতে পেলাম। শোভন, আপনি একটা আস্ত হাদারাম। এত বোকা কেন আপনি? ওই দিন কতবার আমার হাত ছোঁয়ার চেষ্টা করেছেন, কিন্তু স্পর্শ করেননি। ফুলের দোকানে একটা সাদা গোলাপ কিনেছিলেন, আমাকে দেখে সাথে সাথেই পিছনের পকেটের ফুলটা লুকিয়ে ফেলেছিলেন। আচ্ছা, ফুলটা কি আমার জন্য কিনেছিলেন? আর যদি আমার জন্যই বা কিনে থাকেন, তাহলে আমাকে দেননি কেন? তখন কি মনে হয়েছিল জানেন? আপনার কান দুইটা ইচ্ছে মতো টেনে দেই। আপনি এতগুলা পচা, কিন্তু এই পচা হাদারামটাকেই আমার অনেক ভালো লাগে। কেন জানি আপনার প্রতি আমার এক ধরনের আকর্ষণ জন্মিয়েছে। আচ্ছা, আমাকে কি আপনার ভালো লাগে? শেষে একটাই কথা বলি, আপনি কি আমায় রোজ গান শোনাবেন? অপেক্ষায় রইলাম কাল সকাল পর্যন্ত, কেননা আমি কাল চট্টগ্রাম চলে যাচ্ছি। অনেক দেরি করে ফেলেছি। এক মুহূর্তের জন্য আর বসে না থেকে আমি ওর বাসার ঠিকানা ওর কাজিন থেকে নিয়ে চট্টগ্রাম চলে আসলাম। ক্রিং ক্রিং, দরজার কলিং বেল বাজাতেই একটা ছেলে দরজা খোলে। কি চান?
আমি ঢাকা থেকে এসেছি। জেনিয়ার বাসা তো এটা? জি, এই জেনিয়া আপু, একটু এদিকে আসো তো, তোমাকে একজন লোক খুঁজতেছে। জেনিয়া এগিয়ে আসে, আমাকে দেখে আচমকা থেতিয়ে ওঠে, কাছে এসে আমাকে চটাস করে একটা থাপ্পড় মারে। কি অদ্ভুত মেয়ে, আমাকে কিছু বলার সুযোগ দিল না, এমনকি আমাকে বাসায় ঢুকতে দিল না। দরজার বাইরে থেকেই ওর সাথে কথা বলতেছি। কেন এসেছেন এখানে? আপনাকে গান শোনাতে। আরেকটা থাপ্পড় মারা উচিত আপনাকে। চলে যান এখান থেকে। আপনাকে সিবালোভা আর কখনো এখানে আসবেন না। দরজাটা বন্ধ করে দিল। কান্নামাখা মুখ নিয়ে আমাকে কথাগুলো বলল। মানছি জেনিয়া অভিমান করেছে আমার ওপর, কিন্তু এই শিবালোভা মানেটা কি? এটা কি চাটগায়া গালি নাকি চাইনিজ গালি? কিছুই বুঝতে পারছি না। রাস্তায় এসে একটা পাথর নিয়ে দেওয়ালে শিবালোভা লিখলাম। অনেকক্ষণ ভাবতে ভাবতে এই শব্দটা উল্টো করে পড়লাম। আমার আর বুঝতে বাকি রইল না। আমি এক দৌড়ে ওদের বাসায় গিয়ে দেখি জেনিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি ব্যথা পেয়েছেন তাই না? হুম। কানে ধরছি, আর কখনো এমন হবে না। হুম। কিসের হুম হুম? কানে কানে বলছি, শোনেন, ওমিয়া কেনাপোয়া শিবালোভা। পাগল একটা। আমার মা বাবাকে ফোন করেছি, বিয়ের কথা বলতেই তারা আসছে। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।